আজ বুধবার 4/6/25 রাত 10টা এলএম গ্রুপের 93তম ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা কেস টেকিংয়ের মায়াজবিডিক চিকিৎসার আগে কি কি বাধা আছে সেইগুলোই আলোচনা করার উদ্দেশ্যেই আজকে 8ম বাধা ধূমপানের কুফল। দেখুন, এখানে এর আগেও আমি আলোচনা করেছি, জানি না কারো কাছে যদি ফেসবুকে থেকে থাকে বা আপনাদের হেফাজতে থেকে থাকে সেটাও দেওয়ার চেষ্টা করব। আজকে সেটার লগে মিল রেখে আলোচনা করব না, অন্য আলোচনা করব কিভাবে আমাদের কি কি কারণে ক্ষতি হয় ধূমপানের, সেটা নিয়ে আলোচনা করব এবং কি কি ওষুধ আসতে পারে ধূমপানের কুফলে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করব এখান থেকে জানতে পারবেন আমরা মায়াজবিডিক চিকিৎসার আগে কি করে বাধার সৃষ্টি হয় এবং বাধাগুলো কিভাবে আমরা দূরীকরণ করব, সে উদ্দেশ্যে আজকের এই আলোচনা, অর্থাৎ ধূমপানের কুফল, ধূমপানের কারণ এবং ব্যাখ্যা। ধূমপান তো আমাদের একটা নেশাগ্রস্ত এবং সেটার কারণেই অনেকেই বলি তাকে টিবি হয়। প্রশ্ন আসছে আমাদের যে টিউবারকুলোসিস মায়াজম, সেটার সঙ্গে এটার সম্বন্ধটা কি? দেখুন, বংশগতিতে কারো যদি টিবি না থাকে এবং সেটা যদি তার অর্জিত হয় এবং অর্জিতের কারণটা যদি ধূমপান হয়ে থাকে, তাহলে আপনি বুঝতে পারছেন মায়াজমেটিক ট্রিটমেন্টের কোনো প্রয়োজন হয় না। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আমি বলছি যে কারো যদি বংশে টিবি না থাকে এবং টিবির কোনো রকমের আমরা বংশগতিতে পেলাম না, কিন্তু তার টিবি হয়তো সেই ধূমপানের কারণেই টিবিটা হয়েছে, তাহলে টিউবারকুলোসিস মায়াজম তাকে বলা যাবে না। এটাকেও আমরা অ্যাকুইট ডিজিজ হিসাবে ট্রিট করতে পারি এবং কারণটা বলবো কি কি কারণে ধূমপানের কি কি ক্ষতি হয়, ওষুধগুলো কি এবং কিভাবে আমরা চিকিৎসা করতে পারি। তাহলে বুঝে যাচ্ছেন এই ধরনের রোগকে আমরা বলবো তরুণ রোগ, অ্যাকুইট ডিজিজ, অর্থাৎ চিররোগের সঙ্গে তার কোনো সংশ্লিষ্ট নেই। হোমিওপ্যাথিতে চিররোগ বলতে আমরা বুঝবো মায়াজমেটিক ধারাবাহিকতা যে রোগ সকল চলে আসে, যেগুলি হাজার হাজার বছর ধরে আমাদের দেহে বিরাজমান, সেই সকল রোগই হচ্ছে চিররোগ। আর যেগুলো অর্জিত নিজের জীবনে এবং সেটা যে কোনো কারণে হোক না কেন, সেটাকে আমরা অ্যাকুইট ডিজিজ হিসাবে ধরে নিয়েই আমাদের চিকিৎসা পদ্ধতি। তাহলে বুঝতে পারেন হোমিওপ্যাথি কত জটিল, এবং জটিলের কারণেই এখানে মেধারা অনেক সময় এসে সেটা সুষ্ঠু ধারণা করতে পারে, অনেক পরিত্যাগ করেন। এত কিছু সত্যিই খুব কঠিন। হচ্ছে আমি হয়তো কেস টেকিং নিয়ে 4-5টা লক্ষণ পেলাম, লক্ষণের ভিত্তিতেই আমি ওষুধ দিতে শুরু করলাম। এই যে 18টা বাধার কথা বললাম, এই যে বাধার কথা যেটা বললাম, যেটা টিবির 1 নম্বর কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। যদি কারো বংশগতিতে টিবি না থাকে, তার কারণে যদি ধূমপানের কারণে যদি টিবি হয়ে থাকে, সেটা ক্রনিক ডিজিজ নয়। আর যদি বংশগতি থাকে, তখন ধূমপানটা তার সহায়ক হয় এবং তার তাড়াতাড়ি টিবি হয়, লাংসে ক্ষতি করে। এটুকু আমাদের মনে রাখতে হবে। আমি কথা বলছি না টিউবারকুলোসিস মায়াজম অথবা টিউবারকুলোসিস জাত পৃথিবীর মানুষের সংখ্যা 90%, যেটাকে বলা হয় টিউবারকুলোসিস মায়াজম, এটা এলোপ্যাথিক রিসার্চে আসছে। কিন্তু ধূমপানের রিসার্চে কি আসলো? যে ধূমপানের কারণেই টিবি হতে পারে এবং টিবি সেটা যদি হয় আমরা ধরেই নেব সেটা তরুণ রোগ এবং তরুণ চিকিৎসা মতেই তাকে চিকিৎসা করতে হবে। এই যে বললাম ক্রনিক মায়াজম যখন আমরা চিকিৎসা করতে যাব, টিউবারকুলোসিস মায়াজমের যদি কোনো ইতিহাস না পাই, তাতে করে আমরা টিউবারকুলোসিস ওষুধ দেওয়াই অন্যায়। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে
যদি তার বংশগতিতে টিবি না থাকে, আমরা যদি তার টিউবারকুলোসিস ওষুধ দিয়ে শুরু করি, তাহলে ধরে নেন হোমিওপ্যাথিকের একটা নীতি আছে সমসমিতে, অর্থাৎ সম রোগ তৈরি করে। একটা কৃত্রিম রোগ, একটা ন্যাচারাল অথবা আমরা প্রাকৃতিক রোগ অথবা আমাদের যেটা বলি সেটার মধ্যে ফাইট হয়। সুতরাং আপনি যদি টিউবারকুলোসিস ওষুধ প্রয়োগ করেন তাহলে টিবি রোগটা তার উৎপন্ন হবে, এবং যদি তার দেহে টিবি কোনো চিহ্ন না থাকে, বংশগতির কোনো কারণ না থাকে, তাহলে টিউবারকুলোসিস ওষুধ প্রয়োগ করেই কঠিন, প্রয়োগ করেই ঠিক নয়। কি বাস্তবতা! তো বলে স্যার আমরা তো অহরহ ব্যবহার করি, তার কুফলটাও আমাদেরকে বইতে হচ্ছে। কারণ এই সকল কথা এই জন্যই হোমিওপ্যাথিকে আমার মনে হয় মেধাবীরা আসতে পারে না, আসে না নানা কারণে, এত জটিল চিকিৎসা। তাহলে আমরা কি বুঝলাম? আমরা এলএম গ্রুপে যারা আছি বা এলএম পদ্ধতিতে যারা চিকিৎসা করি, আমরা আদর্শ নিয়ে চিকিৎসা করার চেষ্টা করব, সেই আদর্শেই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদের হাতে আগামী দিনের ভবিষ্যৎ। সুতরাং একটু মনে রাখার চেষ্টা করবেন, এটা কঠিন কিচ্ছু না। রুগিয়ে বলবে, আরে বলিয়েন না, আমি ডেইলি 20টা সিগারেট খাই, তাহলে ধরেই নেন সেটা ধূমপানের কুফলে তার কোনো রোগ নাই। আর যে সকল রোগ নিয়ে আসে আমাদের কাছে আসছে সবগুলির কারণেই ধূমপান। কি সুন্দর তথ্য কথা! এই যে বাধা, এর আগের যে বাধাটা আলোচনা করেছি সেটা যদি কারো কাছে থেকে থাকে শেয়ার করার চেষ্টা করবেন। সেখানে এই প্রসঙ্গে আমি আর যাচ্ছি না। আমি আজ নতুন তথ্য দিলাম, অর্থাৎ টিবি রোগটাও অ্যাকুয়েট ডিজিজ, এবং সেটা ক্রনিক ডিজিজ কখন হবে? যদি তার বংশগতিতে ধারা কোনো টিবি থাকে এবং সেখান থেকে যদি কোনো কারণে হয়ে থাকে, সেটা আমরা ধরেই নিতে পারি। তখন যদি সে ধূমপান করে থাকে তাহলে টিবিটা তার তাড়াতাড়ি হয়। কিন্তু যার টিবি হয়তো নাই, তার আসতে ওই যে বললাম 20টা যদি তার সিগারেট খায়, নিশ্চয়ই তার টিবি ক্যান্সারও হয়ে থাকে। এগুলো আজকে আলোচনার জন্যই এটা আলোচনা, অর্থাৎ সংক্ষেপ আলোচনা করব, সময় বেশি নেব না, কারণ আমাদের ধৈর্যের ব্যাঘাত ঘটে। চলে আসে, তাহলে কী কী ক্ষতি হতে পারে? প্রথম যে ক্ষতিটা বলছে শ্বাসতন্ত্রের সমস্যা, অর্থাৎ আপনি যখন ধূমপান করবেন সেটা তো বায়ুর মাধ্যমে লাংসে যায়, লাংসে সেটা যার নিকোটিনটা আছে সেখানে সঞ্জীবিত হয় এবং একটা একটা করে ক্ষতি করে, এবং তারপরে আমরা সিগারেট খেতেই থাকি। এটা একটা বদভ্যাসও বলতে পারেন, অথবা কুঅভ্যাসও বলতে পারেন, অথবা শারীরিক ক্ষতির দিকে চিন্তা করে এই পর্যন্ত এখন সিগারেটের উপরে লেখা থাকে ইট কজেস ক্যান্সার। তাহলে বুঝতে পারছেন এই জিনিস কত ক্ষতিকারক। সেটা নিয়ে আজকের বিশাল আলোচনা, অতি সংক্ষেপে বলা ছাড়া তো আর উপায় নেই, সময় আমাদের আধা ঘন্টা। চলে আসে, তাহলে বুঝলাম কি শ্বাসতন্ত্রের সমস্যার একমাত্র কারণ যারা ধূমপান করেন তাদের। তো তারা যদি রুগী হয়ে আসে এবং ধূমপানের কারণটা যদি বলে আমার লাংসে কিছু হয়েছে, তাহলে আপনি ধরেই নেবেন সেটা ধূমপান কারণজনিত ঘটছে। সুতরাং অ্যাকুয়েট কেসেস। কি সুন্দর তথ্য! তাহলে সেটা অ্যাকুয়েট কেসেস, অর্থাৎ লাংসের সমস্যা নিয়ে কাশি, দীর্ঘদিন কাশতেছে, কাশিটা ভালো হয় না, ভালো হওয়ার না কারণে তার ব্রঙ্কাইটিস হচ্ছে এবং শ্বাসকষ্ট হচ্ছে। কাশি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, অর্থাৎ এই যে অবস্থা, তাইলে বুঝতে পাচ্ছেন কারণটা কি? কারণটা ধূমপান। আর ধূমপান ছাড়া যদি আসে তাহলে আপনার চিন্তা করতে হবে তার কোনো বেসিস, অর্থাৎ অতীত ইতিহাসে তার কোনো টিবি আছে কিনা, অর্থাৎ বংশগতিতে কোনো কারো টিবি আছে কিনা। তাহলে সেখান থেকে হয়তো রেফারেন্সটা ধরে মনে রাখবেন মাতৃকুল থেকে আসে না, পিতৃকুল থেকে রোগগুলোর জেনেটিক হয়ে আসে। যাও, সেইগুলো পরের আলোচনা। চলে আসে, তাহলে শ্বাসযন্ত্রের সমস্যা আমরা বুঝতে পারলাম। এটাকে আমরা চিন্তা করব এই শ্বাসযন্ত্রটার কারণটা কি। যার কোনো ধূমপানের অভ্যাস নেই তার কি শ্বাসকষ্ট হবে না? তার কি কাশি হবে না? তার কি ব্রঙ্কাইটিস হবে না? 100 বার হবে। ওই যে রোগের যদি কারণ থাকে, অর্থাৎ ঐতিহাসিকভাবে যদি তার বংশগতিতে তার টিবি থাকে, ক্যান্সার থাকে, অথবা সেরকম পরিস্থিতি থাকে, তাইলে হবে, নইলে হওয়ার কোনো কারণ নেই। এই কারণটা এলো নেই। চলে আসে, তারপরে কি? ফুসফুসের ক্ষত অথবা ক্ষতি, যেটি আমরা বলি না কেন, সংক্ষেপে সেটাকে বলা হয় সিওপিডি, অর্থাৎ
ক্রনিক অবস্ট্রাকশন পালমেন্টারি ডিজিজেস, এটা কমন একটা নাম এলোপ্যাথিকের ভাষা। আমরা অনেক সময় হোমিওপ্যাথিক ডাক্তারি করে বুঝতে পারি না, সিওপিডি লিখে দিল, অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকশন পালমেনারি ডিজিজ। এগুলো আলোচনা হয়তো বিস্তারিত আমরা করতে পারবো না, তো সবাইকে একটু করে যাই, কারণ সময় সুযোগ হয়তো আর হয় না, একটা আলোচনা থেকেই যায়। তারপর একটু মনোযোগ দিয়ে চেষ্টা করুন। ক্রনিক মানে এলোপ্যাথিকের ভাষায়, অর্থাৎ অনেক দিন তলক রোগটা ভুগতেছে। অবস্ট্রাকশন মানে বাধা, অর্থাৎ লাংসের বাধা, পালমেন্টারির বাধা ঘটতেছে কিসে? এই ধূমপানের কারণে। এবং সেই কারণে যদি ডিজিজটা হয় সেটাকে বলছে সিওপিডি। কি কারণটা কি হতে পারে? কারণটা হতে পারে সংকীর্ণ হয়ে যেতে পারে, অর্থাৎ বায়ু নালীগুলো সংকীর্ণ হয়ে যেতে পারে। আমরা যেটা বায়ুথলির কথা বলি, যেখানে আমরা যে নিঃশ্বাসের সাথে বায়ুটা নিই, বায়ুর সাথে অক্সিজেন যোগ হয়ে অক্সিজেনটা সেখানে চলে যায় রক্তের সঙ্গে মিশে, সেই থলিগুলোর কাজ হচ্ছে সেটাতে যদি কোনো রকম একটা ট্রাভেলস হয়, এই যে নিঃশ্বাসের কারণে আমরা যে ধোঁয়াগুলো, অর্থাৎ সিগারেটের ধোঁয়াটা নিলাম, সেটা সেখানে গিয়ে যদি কোনো দীর্ঘদিন কাজ করে এবং দীর্ঘদিন তার কুফলের কারণে এই সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকশন পালমেন্টারি ডিজিজের যদি হয়, সেটার এই হয়ে যাওয়ার রাস্তাটা সংকীর্ণ হলেই শ্বাসকষ্ট হয় এবং বায়ুটা শুনে অনেক ক্যান্সারের দিকে রূপ নেয়। এই জন্যই রূপে লেখা থাকে ইট কজেস। রোগে হচ্ছে এই সিওপিডি, দেখবেন অনেক সময় ডাক্তারদের লক্ষণ ভিত্তিতে আমাদের ওষুধগুলো এত বিস্তারিত জানা অনেক কঠিন হয়ে পড়ে। তাহলে আমরা চলে আসি, বাধা বুঝলাম, ফুসফুসের ক্ষতি এবং সেটা শ্বাসনালীতে অথবা বায়ুস্থলিতে, যেটা সংকীর্ণ। তারপরে তৃতীয় কারণ, যদি সিগারেট ভুক্ত কোনো রোগী যদি আসে, সেটা যদি অবাক হবেন, সেটা হৃদরোগের কারণও হতে পারে। তাহলে বুঝতে পারছেন, এই যে বললাম একটা বাধা, এই বাধা যদি থাকে তাহলে তো সেটা ক্রনিক ডিজিজ নয়। এই জন্যই কেস টেকিং ছাড়া অনেক সময় আমরা চিকিৎসা করে ওষুধ দিই। আমি মনে করি এখান থেকে আমাদের দূরে চলে আসা উচিত, অর্থাৎ উইদাউট কেস টেকিং কোনো রোগীর চিকিৎসা করাটা ঠিক নয়। তারপর আমাদেরকে করতে হয়, কারণ মানুষের এতটুকু ধৈর্য নাই যে আপনার সঙ্গে বসে এতক্ষণ কথা বলে সব কিছু উত্তর দিতে হবে। আমার রোগ হয়েছে হার্টের, আমার রোগ হলো হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, কত কিছু নাম শুনবেন, নামের আর শেষ নাই, রোগের আর শেষ নাই। এলোপ্যাথিকেরা যখনই কোনো কিছু না পারবেন, একটা নাম দিয়ে রোগের সেই একটা ধারণা, তাদের রিচার্জ আছে, তারা সেইভাবে তাদের পদ্ধতি দিয়ে এগিয়ে যায়। আমাদের তো কিচ্ছু নাই, আমাদের ভিত্তি হচ্ছে লক্ষণ। এই লক্ষণের ভিত্তিতেই আমরা চিকিৎসা করে থাকি এবং সম্পূর্ণ নির্মূল করেই সত্যিকারের স্বাস্থ্য দিয়েই আগামী 80-90 বছর বাঁচার পিসফুল ডেথের দিকে নিয়ে যাব, সেটাই আমাদের কামনা। 50-60 বছরে মারা যাবে, ডায়াবেটিস হবে, অঙ্গহানি হবে, অঙ্গ কেটে ফেলে দেবে, আরেকটা অঙ্গ লাগাবে, এটা হোমিওপ্যাথিকের প্রয়োজন হয় না, যদি আপনারা হোমিওপ্যাথিক ডাক্তার ঠিক মতন হতে পারেন। এই আহ্বানে জানাচ্ছি। তার জন্য একটু পড়ালেখা চাই, তার জন্য একটু নিজেদের মধ্যে আলাপ চাই, তার জন্য একটু নিজে কি দেখলেন সেই দেখার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা একটু পড়ালেখা করে, রিসার্চ করে, আলোচনা করে শুরু করুন। গ্রুপটার নামই হচ্ছে এলএন গ্রুপ। আমরা যদি আলোচনা না করি, আপনি কি দেখলেন, আমি কি দেখলাম, এবং দেখার কারণটা কি, ভিত্তিটা কি, আমাদের সব কিছু ভিত্তি অর্গানন এবং ম্যাটেরিয়ালিটা, সেটার সঙ্গে মিল রেখেই আমাদের কথাগুলো বলতে হবে, রিসার্চটা করতে হবে, ওষুধের প্রয়োগটা দেখতে হবে। নতুন যুগের নতুন সূচনা, সুতরাং আপনাদের দায়িত্ব অনেক বেশি। সেই জন্যই আপনাদেরকে বলি, একটু পড়ালেখা এবং প্রয়োগ এবং চিকিৎসা শুরু করুন পরিবার থেকে। আরে পরিবারের চিকিৎসা করলে লক্ষ লক্ষ টাকা পাবে, কারণ সেই টাকাগুলো তো ক্যাশ দিতে হবে, সেখান থেকে মুক্ত পাওয়ার চেষ্টা করেন। সে কারণে আপনাদের এখানে সদস্য আছে যে অত 3-4 লক্ষ টাকা থেকে মুক্ত হয়ে তারা
আব্বুকে চিকিৎসা করে এখনও আপনাদের সঙ্গে সে হয়তো ভিডিও দেখছে, জানি না আজকে দেখছে কিনা। তাহলে চলে আসে, তাহলে হৃদরোগের কী হইতে পারে? হাই ব্লাড প্রেশার হতে পারে, হার্ট ব্লক হতে পারে এবং জীবনের ঝুঁকি বেড়ে যায়। তাহলে সেটার কোনো কারণ আছে কি না, অর্থাৎ আমরা হৃদরোগের চিকিৎসা করার সময় সেই কারণগুলো আমাদের জানতে হবে। আমাদের সুন্দর সুন্দর ওষুধ আছে, কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন, হার্টের রোগী আমাদের উপরে ডিপেন্ড করে না। তারপরেও আমি চেষ্টা করব আপনাদের হাতে তুলে দিতে নতুন নতুন তথ্য, এবং পারিবারিকভাবে চিকিৎসা দেওয়া শুরু করুন হার্ট ডিজিজের উপরে, তাইলেই আপনারা এগিয়ে যেতে পারবেন। কারণ আমরা তো আর অপারেশন করব না, আমরা চিকিৎসা দিয়েই ভালো করব। চলে আসি, তারপরে কি, তিনটে চলে গেল, হৃদরোগ, ফুসফুসের ক্ষতি, ফুসফুসের সমস্যা, তারপরে যেটা আছে স্নায়বিক সমস্যা, অর্থাৎ নার্ভের উপরে, স্নায়ুর উপরে, যেটা অনেক সময় আমরা অস্থির, অ্যালার্জি এগুলো হতে পারে। তারপরে পাচকতন্ত্র, অর্থাৎ অনেক সময় আমরা ধূমপান করার সময় পেটেও চলে যেতে পারে, পেটে চলে গিয়ে যদি কোনো রকমের গ্যাস্ট্রিকের ট্রাবল সৃষ্টি করে, সেটার জন্যই ধূমপান দায়ী। সেটার জন্য আপনি বলতে পারবেন না যে তার ক্রনিক ডিজিজ, এটা তার শরিক মায়াজমে পড়ে। দেখুন, এই জন্যই বাধাগুলো আপনাদেরকে ভালো করে মনে রাখতে হবে না, রুগী আপনাদেরকে মনে করাবে। আপনারা খালি জেনে রাখুন, তারপর দেখবেন রুগী প্রাণ খুলি কথা বলবে, সব কথা সে বলবে, আপনি খালি শুনে নোটটা করার চেষ্টা করেন। কি সহজ চিকিৎসা, এত কিছু জানি তো চিকিৎসা করা সম্ভব নয়। রুগী বলবে তার সমস্যা, আপনার দায়িত্ব হচ্ছে সমস্যাগুলো জেনে 2-4টা প্রশ্ন করে কতগুলো লক্ষণ নিয়েই ওষুধটা প্রয়োগ করা। আর প্রথমেই মনে রাখবেন, অন্তত 15 দিন আপনি অ্যাকুইট কেস হিসাবে ট্রিটমেন্ট করবেন। যত রকমের ক্রনিক ডিজিজেই এলোপ্যাথিক বলক না কেন, আপনার 15 দিনেই ভালো হয়ে যাবে, আমি নিশ্চিত। কারণ আমি তো হয়তো আপনাদেরকে এত তথ্য কথা বলতেছি নিজের অভিজ্ঞতা থেকে, কিন্তু নিজে তো আর ওই সময় প্রয়োগ করতে পারি না, রুগী আসলে দেখতে পারে নাই, প্রয়োগও করতে পারে না। কারণ আমরা তো চিন্তা করি গ্যাস্ট্রিকের ট্রাবলস, অমুকের ট্রাবল, সেটা আবার কোন মায়াজমে পড়লো। এই মায়াজমের জানতে যদি আপনার রুগী আপনাকে বলবে, তাইলে মায়াজমের চিন্তা করবেন, নইলে নয়। চলে আসে পাচকতন্ত্রের পরে আসে দাঁত ও মুখের সমস্যা। দেখুন কত রকমের, এই এতদিন বলতাম দাঁত এবং মুখের সমস্যাতে অনেক সময় সিফিলিটিক মায়াজমের মাকসলের কাজ, কিন্তু এখানে যদি আপনার ধূমপানের কারণে যদি দাঁত নষ্ট হয়, দাঁত ক্ষতি হয়, মুখের দুর্গন্ধ হয়, দাঁত ক্ষয়, তাইলে কি আপনি কিভাবে বুঝবেন সেটা সিফিলিটিক মায়াজম? এই জন্যই এগুলো সিম্পল ওষুধ দিয়ে আমি ট্রিটমেন্ট করতে বলি, একটা মাত্র কারণ, যে অন্তত 7 দিন বা 15 দিন একটু চেষ্টা করেন যে অ্যাকুইট কেসি ডিজিজ ধরে 2-4টা ওষুধ দিয়ে জানা মতে আপনি চিকিৎসাটা করতে পারেন কিনা। না পারলে নিশ্চয়ই যাবেন, নিশ্চয়ই আমরা ধাতুগত দিকের চিকিৎসার উপরে আমরা ওষুধে যেতে পারি। যেমন ধরেন মাকসল, অনবরত আমরা মাকসল ব্যবহার করি, আমি অস্বীকার করব না, কারণ আমাদের কাছে এভাবে কোনো বাধা আসে নাই। আমি আপনাদেরকে প্রথম বাধা দিচ্ছি, এই সকল ওষুধ যেগুলো স্পেসিফিক আমাদের মায়াজবেটিকের উপরে বর্ণনা করা আছে, যেমন থুজা, যেমন সালফার, যেমন সরিনাম, এই জাতীয় ওষুধগুলো, দীর্ঘক্রিয়াশীল ওষুধগুলো প্রয়োগ করার আগে একটু চিন্তা করে দেখবেন। এ হচ্ছে কথা। আমি প্রয়োগ করতে নিষেধ করছি না, একটু ধৈর্য ধরে চিকিৎসা করুন। বলো স্যার যত তাড়াতাড়ি চিকিৎসা করতে পারি তত না, একটা ভুলের জন্য রোগীর চিকিৎসায় আপনার আটকে যাবে। আপনি সিস্টেমেটিক্যালি চিকিৎসা করেন, দেখবেন আপনার হাতে হয়তো রোগী 2-4টা চলে যাবে যারা সেবা পাবে না, 2-4টা জনকে যদি সেবা করেন তারাই ঘুরে বেড়াবে আমি ওনার কাছে চিকিৎসা হয়ে ভালো আছি। দেখুন সুনাম পাওয়া বড় কঠিন। আজকে 20 বছর ডাক্তারি করি, তারপরও কত রকমের ভুল ভ্রান্তি আমাদের আছে, সেগুলি থেকে আপনারা অতি সহজেই বেরিয়ে আসতে পারবেন। আমাদেরকে বেরিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে। আমি কাউকে কোনো কথা বললেই কেউ বিশ্বাস করতো না, বলতো যে এই আপনার এসব কথার কোনো মূল্য নেই, এত তাড়াতাড়ি হোমিওপ্যাথিক ওষুধ ভালো হয় না, এবং সেগুলি আপনি যা বলেন এটা সঠিক নয়। কিন্তু সঠিক কি করি আমি বুঝলাম, যখন আরেকজন লোক কেমিস্ট্রিতে পাশ করে তথ্যকথা দিয়ে আমার সঙ্গে মিলে বলে আমরা যে চিকিৎসা করি এত তাড়াতাড়ি ভালো হয়, এটা বিশ্বাস করা যায় না।
তো আমি তখন বললাম যে আমিও তো, আমার হাতে ভালো হয়, আমি তো কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে বললে তারা বিশ্বাসই করতে চায় না, এত কঠিন এত সহজ রোগ আপনার হাতে কী করে ভালো হয়। যাই হোক, এগুলো চলে আসি, নিজের প্রশংসা করা থেকে দূরে থাকা উচিত। চলে আসি দাঁত ও মুখের রোগ। তারপরে কি সুন্দর প্রশ্ন, যৌন দুর্বলতা। দেখুন, আমরা অনেক পড়ালেখা করেছি, কি মায়াজমন কি অমুক, কিন্তু যদি সিগারেটের কারণে যৌন দুর্বলতা হয় তাহলে কি ওষুধটা হবে? কত সুন্দর কথা। এই জন্য তো বলি অ্যাকুইট রোগগুলো একটু ভালোভাবে অ্যানালাইসিস করে যদি প্রয়োগ করেন, সিম্পল ওষুধে 2-3 দিনে ভালো হয়ে যাবে। অ্যাকুইট ডিজিজ তো সুবিধা, ওষুধটাও কমন এবং গভীরতা কম, প্রয়োগটাও দিনে 4-5 বার, 2-3 দিনের ভিতরেই আপনি বুঝতে পারবেন আপনার এই ওষুধ চলবে কি চলবে না। ভুলভ্রান্তি আমাদেরও থাকবে, আপনাদেরও থাকবে, আমি সেটা চিন্তা করছি না। আমি কত সিস্টেমেটিক্যালি ট্রিটমেন্টটা করে যাচ্ছি, না কোনো ভুল ত্রুটি করছি, সেটা চিন্তা করবেন। চলে আসি, তাহলে যৌন দুর্বলতার কারণে আমাদেরকে জানতে হবে সে সিগারেট পায় কিনা। আর সিগারেট পাই তো আপনাকে প্রমাণ করতে পারেন, সে আসিয়ে বলবে যে সিগারেট খাই এবং সিগারেট খাওয়ার কারণে আমার বুকের লাংসটা হয়ে গেছে, কনকাইটিসে ভুগতেছি, কাশিতে ভুগতেছি, ডাক্তারে বলছে আমার টিবিও হয়ে যেতে পারে, ক্যান্সার হয়ে যেতে পারে। সেখানে তো আমি মায়োজমেটিক চিকিৎসা করে আমার লাভ না হয়। এটুকু বুঝবার জন্যই আলোচনা। চলে আসে আরো সিম্পল কথা, ত্বকেরও সমস্যা হয়। অর্থাৎ এই যে দীর্ঘদিন যদি আপনার এডিক্টেড থাকেন ধূমপানে, তাইলে আপনার ত্বকের শুষ্ক হয়ে যায় এবং ত্বকের কোনো রোগও হতে পারে। এগুলো সবই রিচার্জ, এগুলো সবই আপনার ধারণার উপরে নির্ভর করে আমাদেরকে এগোতে হবে। হয়তো একটা ক্লু দিলাম, ত্বকটা শুষ্ক হবে এবং সেটা সিগারেটের কারণে যদি হয়ে থাকে আপনাকে বের করতে হবে। কারণ আমাদের যে শরিক মায়াজম, তার রোগ আলাদা এবং তার রোগ চিনার উপায়ও অনেক সময় চর্মরোগের বিশেষজ্ঞ অনেকে বলেন। আমি কিন্তু অবাক হই, চর্মরোগের কয়েকটা লক্ষণের ভিত্তিতে যদি আপনি চিকিৎসা করতে পারেন, বিফল হওয়ার কোনো কারণ নাই। কারণ যদি সেটা বুঝেন যে সেটা শরিক মায়াজম, তাহলে তো আপনার আরও সহজ, একটু রিলিফ দিয়েই শরিক মায়াজমের লক্ষণের উপরে ভিত্তি করে আপনার ওষুধ প্রয়োগ করতে পারবেন। কী লক্ষণ? এটা এখন বললে তো দেরি হয়ে যাবে। কি লক্ষণ? লক্ষণ হচ্ছে চুলকাবার সাথে সাথে আরাম লাগবে, আরামের পর জ্বলবে, জ্বলার পর রক্ত বেরোবে। এই কথাগুলো মনে রাখলে আপনার সালফারের সঙ্গে আর কোনো ওষুধের মিল হওয়ার কারণ নাই। কী রকম চর্মরোগ? চুলকাতে আরাম লাগবে এবং শান্তি পাবেন, মনোজনে কি আরাম, চুলকাতে পানি লাগলে তো জ্বলল, টেস্ট করতে বলবেন রোগীকে। তারপরে কি হলো? রক্তটা একটু বাইরে, বেশি রক্ত না। এটাই হচ্ছে সালফারের 1 নম্বর লক্ষণ। এখানে চাপা পড়লেই যে কত রকমের রোগ হয়। এই অ্যালার্জিটিকগুলো যখনই কোনো এই ধরনের রোগের অ্যালোপ্যাথিক চিকিৎসা করে আসেন, তার নতুন রোগ যেমন স্নায়ুতন্ত্রের উপরে আক্রমণ করে সেই রোগগুলোর সৃষ্টি হয়। সেটা ভালো করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। কারণ কী কারণে ঘটছে, আমাদের কোন ওষুধের কারণে অ্যালোপ্যাথিকের ঘটছে, সেটা নির্ণয় করা আমাদের পক্ষে কঠিন হইয়া পড়ে। চলে আসে তারপরে, তাইলে ত্বকের কথা ধরলাম। অর্থাৎ শরিক মায়াজমের ওষুধ যে সালফার দিয়া শরিক মায়াজমের ওষুধ দিতে হবে তা নয়। চলে আসে সুন্দর তথ্য কথা, মনে রাখতে পারলেই চিকিৎসা আপনাদের হাতে সহজ হবে। মানসিক অবসাদ। তাইলে মানসিক অবসাদ নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে অর্থাৎ উদ্বেগহীন এবং ধূমপানের কুফল, যে আমার কাছে আর ভালো লাগে না, মনে অশান্তি, যে এইটা খাই এটার কারণে আমার, এরকম কিছু যদি ঘটে থাকে সেটাও আমাদেরকে রেকর্ডে আনতে হবে। তাইলে এই যে 8-9টা বাধার কথা বললাম, কিসের বাধা? অর্থাৎ ধূমপানের কুফলের এই সকল অঙ্গের উপরে কাজ আছে এবং সেই সকল অঙ্গহানিগুলো হয় এই ধূমপানের কুফলে। সেগুলো যদি কারণ থাকে, সেগুলি আমাদের ওষুধের নির্বাচন করতে হবে। কিভাবে, সেটা নিয়ে আলোচনা করব। এর আগে একটা ভিডিও করেছি, সেটাও দেখার চেষ্টা করবেন। যদি কারো কাছে থাকে শেয়ার দিবেন এই এলএম গ্রুপে। আমার কাছে আছে কিনা আমি জানি না, অনেক দিন আগে আমি আলোচনা করেছিলাম যখন মায়োজমেটিক ট্রিটমেন্টের বাধার সময় চিকিৎসা করতে। চলে আসি, বলে স্যার এতক্ষণ পর্যন্ত বক করলেন, ওষুধের কথা তো কিছু বললেন না, এতগুলো বাধা আমি কিভাবে নির্ণয় করলাম, কিভাবে আমি ওষুধ দিয়ে শুরু করব।
দেখুন কি সুন্দর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। তাইলে আপনি বুঝেই গেছেন তার সঙ্গে আলাপ করে তার লাইফ হিস্ট্রি নিয়ে তার মেইন কারণ হচ্ছে ধূমপান। তাহলে ধূমপানের কুফল, তাহলে কুফলের কী ওষুধ? অনেক ওষুধ আছে, একটা ওষুধের নাম বলবো, যদিও আমি সেটা প্রয়োগ করে হয়তো সেরকম রুগীও পাইনি, প্রয়োগও করতে পারিনি। কারণ একেবারে নেশাগ্রস্ত ধূমপানের রুগী আপনি পাবেন, টেস্ট করবেন, অমুক করবেন, এগুলি হয়তো কারোর জীবনে দু একটা ঘটনা ছাড়া ঘটে না। আমার জীবনে তো দু একটা ঘটলে আমি সেগুলো স্মরণ রাখার চেষ্টা করেছি। সেই সুবাদে যেই ওষুধটির নামটা বলবো, এর আগে আমরা জানতামও না যে এরকম ধূমপানের কুফলে যদি আমি কারো শরীরে দেখি, তাহলে টোবেকাম ওষুধ দিয়ে আপনার সুন্দর চিকিৎসা করতে পারবেন। বলে স্যার কী বলেন? আপনার শ্বাসযন্ত্রের রোগ, হৃদযন্ত্রের রোগ, ফুসফুসের রোগ, কত রোগের কথা বললেন, হাই পাওয়ার, কী জানি হাই ব্লাড প্রেশার, অমুক। আমাদের তো কিচ্ছু যায় আসে না। আমাদের হচ্ছে আপনার ধূমপানের কুফলে এই সকল রোগ রয়েছে, আমি ধূমপানের কুফলটা যদি পরিত্যাগ করতে পারি অথবা চিকিৎসা করতে পারি, তাহলে এই সকল রোগও চলে যাবে। কি সুন্দর তথ্য! কি জানি বাবু এগুলো কোত্থেকে আসে আমি নিজেও বলতে পারি না। এই তথ্যের উপরে ভিত্তি করে আপনি যদি টোবেকাম দিয়ে ব্যর্থ হন আমাকে জানান, তাহলে আমি বুঝবো যে মেটের আমেরিকার একটা তথ্য আপনি ভুল দিতে পারছেন, যে এটা শুদ্ধ নয়। আপনারা চ্যালেঞ্জিং দেন, ভুল প্রমাণ করেন। আমি খালি 50 পদ্ধতির কথা বলছি না, আমি বলছি শততম পদ্ধতিও। হয়তো তখনকার সময় ডাক্তাররা হাই পাওয়ার দেওয়া, আমি হাই পাওয়ার কথা বলবো না, 30-200 দিয়ে আপনি চিকিৎসা করতে পারবেন, কিন্তু সেখান থেকে দূরে থাকেন। আমাদের ওষুধগুলো এলএম সিস্টেমে M1 থেকে শুরু করেন টোবেকাম ওষুধ দিয়ে, অর্থাৎ ধূমপানের কুফলের যত রকমের রোগে থাকুক, ওই যে আমি আপনাদেরকে বলছিলাম 4টা পাওয়ার দেওয়ার চেষ্টা করেন, M1, M2, M3, M4। হ্যাঁ, এখন রুগী আসছে, রুগী তো গ্যাস্ট্রিক ট্রাভেলস, রুগী তো শ্বাসকষ্ট, রুগী তো অমুক, রুগী তো হইতে পারে। সেটা যদি বুঝে হয়তো একটা ওষুধ দিয়েই টোবেকামে চলে যাবে, একটু রিলিফ। কারণ আমিও তো রিচার্জে আছি, আমিও তো আপনাদের মতন ছাত্র, আমাকেও পরীক্ষা করতে হয়, জানতে হয়, প্রয়োগ করতে হয়। আপনারা যা জানেন হয়তো আমি তাও জানি না, একটা জিনিস বেশি জানি, সেটা হচ্ছে প্রয়োগ। আমি যখনই বুঝতে পারি সেই ওষুধটাই প্রয়োগ করার চেষ্টা করি। এই জন্য ওষুধের অকাল, অনেক সময় হাত ভর্তি ওষুধ থাকে না, সেজন্য রোগী চিকিৎসাও বাধা পায়। সেসব বাধাগুলো পরে আলোচনা করব। আসলে দুর্ভাগ্য, আপনারা যখন নির্বাচন করবেন, নির্বাচনের হয়তো 100টা বা 200টা ওষুধ পড়েছেন, সেখানে হয়তো 3-4টা মেডিসিন পাইলেন যারা আপনার চেম্বারেই নাই। যেমন কালকে না পরশুদিন আলোচনা করেছিলাম যে স্টেরয়েডের ওষুধ। চিন্তা করুন তো, এগুলো আমরা কি প্রয়োগ করে শিখতে পারি? কোথায় শিখবো, কোথায় জানবো, কার উপরে প্রয়োগ করব? আমাদের তো কিচ্ছু নাই, খালি মুখে বকবক করি আর আপনারা হতাশা ভোগেন। কারণ আপনিও তো প্রয়োগ করতে পারছেন না, রুগী পাচ্ছেন না, রুগী আপনার কাছে থাকে না, রুগী চলে যায়। এই জন্যেই বলছি, ঘর থেকে শুরু করে আপনার ঘরের আশেপাশে অন্তত 8-10টা রুগী আছে যে আত্মীয় স্বজন, বিনা পয়সার চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। এলোপ্যাথিক খাক, হোমিওপ্যাথিক খাক অথবা কবিরাজি খাক, কোনো আপত্তি নেই। আপনারটা আপনার দর্শনটা আপনার। আপনি এলএম গ্রুপের শিখেছেন, এলএম গ্রুপের আপনার দক্ষতা আছে, আপনি অবাক হবেন কীরকম দক্ষতা। আপনারা যখন কোনো রোগীর কোনো সামনে গিয়ে বলবেন আমি এলএম পদ্ধতি ছাড়া চিকিৎসা করি না, আমি ওষুধ দিই, দেখবেন অনেকে তখন খামোশ হয়ে যাবে, আপনাদের সঙ্গে কথা বলার সাহস পাবে না। কি সুন্দর তথ্য কথা! এরকম আমার বহু ছাত্রছাত্রীর কাছে যখনই শুনতো শঙ্করবাবুর এজিস্ট্যান্ট শঙ্করবাবুর লগে কাজ করে, এলো বাবুরে এদের উপরে কথা বলা যাবে না, আপনি ওষুধ ঠিক করেন, আপনি ওষুধ প্রয়োগ করেন। কেন বলে? সম্মানটা সেটাই, সেই সম্মান অর্জন করার চেষ্টা করবেন। আজকে নতুন ভিন্ন ভুগে আসছে, কারণ আপনি তো জানেন না তার কি এটা না, যে রোগগুলো সবগুলো চেষ্টা করে অথবা কন্ট্রোল করতে হবে, অথবা কিন্তু তাকে
তাহলে নিশ্চয়ই আলোচনার তথ্য কথাটা বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ আলোচনা। ধূমপানের কুফলে আমরা কি ওষুধ দেব, যেমন অনিয়মের ওষুধ আমি বলছিলাম নাটস, ঠিক সেরকম ধূমপানযুক্ত কোনো রুগী যদি আসে তাহলে সেইটাই চেষ্টা করবেন এভাবে ওষুধ দিয়ে চলে আসে। দ্বিতীয় ওষুধটা নাক্সবোম। তাহলে বুঝতে পারেন ওই যে বললাম অনিয়মের ওষুধ, সেই নাক্সবোম যে কোনো রুগীরে দেন কাজ করবে। তাহলে আপনি যদি মনে করেন সে ধূমপানজনিত রুগী, তাহলে আপনার নাক্স দিয়ে শুরু করে আপনার টোবেকামে চলে যেতে পারে। বলে স্যার এত সহজ? যত জটিল রোগী হোক, এই যে বললাম হাই ব্লাড প্রেশার বলেন, কিডনি ট্রাবলস বলেন, আজ কি বুঝো, হ্যাঁ আসলে সব তথ্য কথা মনেও থাকে না। একটা বাচ্চাকে কি ওষুধ দিয়েছি জানি না, আসি বলে সব রোগ চলে গেছে। এবার তো মুশকিল, যাও কি কোনো পরের ঘটনা পরে বলবো। চলে আসি তাহলে নাক্সবোম। তাহলে দুইটা ওষুধ আমাদের কমন হয়ে গেল। একটা হয়তো কমন নয়, একটা হয়তো আমাদের বাক্সে হয়তো নাও থাকতে পারে, আমি জানি না, কিন্তু হয়তো ওষুধটা সংগ্রহ করা কোনো ব্যাপার না, এটা বাজারে ওষুধ পাওয়া যায়, আমাদের কাছেও পাবেন যারা এক্সট্রা ওষুধ কিনতে চান। চলে আসি তারপরে ওষুধটা ক্যালাডিয়াম স্যাঙ্গুইনিয়া। এই যে ওষুধ, এগুলো কি? এগুলো হচ্ছে যারা নেশাগ্রস্ত তাদেরকে কমাতে চেষ্টা করে। আপনি হয়তো টোবেকাম দিয়ে শুরু করলেন, তার নেশা কমতেছে না, সে বলে স্যার রুগী আসি তো সিগারেট খাওয়া কমাইতেই পারেন না। এরকম যদি কোনো রুগী পান, তার প্রথম থেকে এটা কমাতে হবে, তাইলেই ক্যালাডিয়াম স্যাঙ্গুইনিয়াম এই ওষুধটা অ্যাভেলেবেল, এটা পাওয়া যায়, এটা দিয়ে চিকিৎসাটা শুরু করবেন। অর্থাৎ আমাদের তো সুবিধা, তরুণ রোগ বলে দিয়েছি, মাত্রাও বলে দিয়েছি, ডোজও বলে দিয়েছি। আপনার দিনে 3 বা 4 দিতে পারেন, কারণ তরুণ রোগ তো, সুতরাং মাত্রা দিতে আপনার চিন্তা করবেন না। ডিপ সিটেড নয় এটা, এই ওষুধ যখনই কোনো রোগকে আপনার ডিপ সিটেড ধরে চিকিৎসা শুরু করবেন তাহলে বিপদ আছে মায়াজমেটিক ট্রিটমেন্টটা করার জন্য। এই জন্য বর্তমান যুগে কি বলছিলাম, এত ভেজাল খেয়ে আমরা এমন এক জায়গায় আসছি, আমাদের চিররোগগুলো বাইর করে এই কষ্ট হইয়া পড়ে। যাই হোক, চলে আসি তারপরে কি লোবিনিয়া, সেটাও এই যে নতুন আর একটা তথ্য কথা দিতে যাচ্ছি, সেটা হচ্ছে ক্যালিব্র্যাকম। বলে স্যার ক্যালিব্র্যাকম তো খুব গভীর এবং খুবই গভীরতা আছে, এবং এটা চিররোগের মহা ওষুধ। অনেক সময় এই ক্যালিব্র্যাকম দিয়ে আমি ক্যান্সার রোগীও ভালো করেছি। প্রশ্ন আসছে যে তাইলে এই সিম্পল ওষুধে এই ক্যালিব্র্যাকমটা আমি কীভাবে ব্যবহার করব, কেন ব্যবহার করব, এবং কারণটা কি? দেখুন, অনেকেই হয়তো ডিপ সিটেড মেডিসিনগুলো ব্যবহার করে উপকার পায়, কিন্তু ভুল ব্যাখ্যাটা কোথায় জানেন? ভুল ব্যাখ্যাটা হচ্ছে এই ক্যালিব্র্যাকম ধরেন আমি ধূমপানের কারণে যদি তার কাশি হয় এবং কাশির কারণে যদি তার সুতার মতন লালা বেরিয়ে আটকে থাকে এবং সেটা যদি আমার ক্যালিব্র্যাকমের চিহ্ন পড়ে, তাইলে আমি ক্যালিব্র্যাকমটা ওষুধ দেবো, তা নাহলে তো নয়। তার মতো ক্যালিব্র্যাকম আমার প্রয়োজন নেই, কারণ আমি লক্ষণটা পেয়েছি। কি লক্ষণ? কাশতে সেই কপগুলো ফেলে তখন তার সুতার মতো লম্বা হয়ে থাকে এবং ঝুলে থাকে, কিছুতেই তার এটা পরিষ্কার হয় না। আমরা তো বলবেন এটা ক্রনিক ডিজিজ, এটা হয়তো টিউবারকুলোসিস বডি না, এটা এই কারণে যদি হয়ে থাকে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে, আমি এর আগে একটা কথা বলছিলাম, সালফার জ্বরও সালফারে ভালো হয়। তাহলে মনে রাখেন সেখানে ডোজটা কি? সেখানে ডোজটা হচ্ছে দিনে 4 বার, মিনিমাম 3 বার 4 বার বা 5 বার আপনার দিতে পারেন অবস্থা ভেদে জ্বরের, অথবা তার কিছু লক্ষণ যদি আপনার থেকে থাকে, এবং দেখবেন এক পাওয়ার অথবা এক শক্তি বা 2 শক্তি তার জ্বরটা সব চলে গেছে। কিন্তু তারপরে আর সালফার ব্যবহার করতে হুঁশিয়ার। আপনার 4 বার সালফার ব্যবহার করা, আপনার স্কিন ডিজিজে ব্যবহার করেন তো 4 বারে কী অবস্থা হবে? এই জন্যই বলছি, তরুণ রোগে ক্রনিক ডিজিজগুলোও তরুণের মতনে কাজ করে। যেমন আর্সেনিক, আমি বলি ওই যে M1 M2 দিনে 4 বার করে দেন, 8টা 10টা 7টা 10টা 7টা 10টা, ঠিক সেরকমই প্রত্যেকটা ক্রনিক ডিজিজ রোগী আপনি যদি সেটা তরুণ রোগে ব্যবহার করেন, তরুণ রোগের চিকিৎসা মোতাবেকই চিকিৎসাটা দেবেন, কিন্তু তখন আর ভাববেন না সেটা
ক্রনিক মায়াজমের অথবা চিকিৎসাতে আপনি যাচ্ছেন। এই জন্য ভুলটা আমরা কোথায় করি সেই আলোচনার জন্য একটু হয়তো সময় চেয়ে নিচ্ছি। এই যে ক্যালিব্র্যাকমটা আমি প্রয়োগ করলাম এবং গভীর ক্রিয়াশীল ওষুধ, সেটা সিভিলিটিক, সাইকোটিক এবং টিউবারকুলোসিস তিনোটা মায়াজমের উপরে তার কাজ আছে, এবং সিম্পল ওষুধ হিসাবে আমরা তরুণ রোগে ব্যবহার করলাম একটা মাত্র সিম্পলের ভিত্তিতে। তার মানে একে 2-3 মাত্রা বা 4 মাত্রার উপরে প্রয়োগ করা যাবে না। তাহলে আমাকে চিন্তা করতে হবে এটা ক্রনিক মায়াজমের কোন মায়াজমে আছে, কোন মায়াজমের ভিত্তিতে আমি ওষুধগুলো প্রয়োগ করব। এটা আপনি কেন প্রয়োগ করছেন? এটা প্রয়োগ করছেন আপনার তরুণ রোগে। সুতরাং আমি তো 2 মাত্রার কথা বলছি, তরুণ রোগের 2 মাত্রাই সে ভালো হয়ে যাবে, তাহলে আর কেন বেশি দিবেন? তাহলে প্রশ্নে আসে না। সে কথাই বলছি, ক্রনিক ডিজিজের সঙ্গে তরুণ রোগের এবং মায়াজমেটিকের অবস্থাটা বোঝার চেষ্টা করবেন। এলোপ্যাথিকের মতন ক্রনিক ডিজিজ আমাদের নয়। সে কারণে আমি আলোচনা করেছিলাম ক্রনিক অবস্ট্রাকশন পালমিনারি ডিজিজ, এটা এলোপ্যাথিকের ভাষা, আমাদের কিন্তু ভাষা তা নয়। আমাদের ভাষা হচ্ছে এটাও তরুণ রোগ। চলে আসে, আর বাড়ানো যাবে না, চলে আসি। তারপরে অ্যান্টিমোনিয়াম আর্সেনিকাম, শ্বাসকষ্টের ওষুধ। শ্বাসকষ্টের ওষুধে এর আগে আমি আর্সেনিক অ্যালবামের কথা বলছিলাম, সেটাও আছে। তাইলে সেটা তরুণ রোগে, ক্রনিক ডিজিজে সব রোগেই কাজ করে। এই কারণেই আর আমাদের দেশটাই তো আর্সেনিকের উপরে, সেটা আমি হয়তো দৃষ্টি আমি বলছিলাম যে যেহেতু আর্সেনিক দিলে কাজ করে, তার মানে আমরা ব্যয়কে আর্সেনিকের পানি খেয়েই আছি, সে কারণে অনেক সময় ভালো কাজ করে। সেজন্য আর্সেনিকের ব্যবহার এখন আগের থেকে অনেক বেড়েছে। তবে তার অর্থ কথা নয় 2-3 মাত্রা বা 4 মাত্রার উপরে আপনি অনবরত আর্সেনিক দিয়ে যাবেন। স্যার আর্সেনিক তো কাজ বেশি, কাজ এখনো করে। এখন কাজ সেরে সে উল্টা রোগ সৃষ্টি যদি আপনার শরীরে করে, আপনি যদি প্রয়োগ না বুঝেন, তাইলে সে আর্সেনিকাম হয়ে যাবেন। কত রোগের সিমটম পাবেন তার শরীরে, অরিজিনাল কিন্তু তার শরীরে কোনো রোগে নেই, আপনার আর্সেনিকের ভুল প্রয়োগের কারণে তার রোগটা হয়েছে। বলে স্যার এত কথা করলে তো আর হোমিওপ্যাথিক ব্যবহারও করতে পারবো না। ব্যবহার করার সুন্দর নিয়ম আছে। কি সুন্দর তথ্য কথা! কারণ এগুলো হয়তো দৃষ্টিকোণ ছিল যে রিচার্জ বলবো না, কেমনে ভালো হয়, কী কারণে ভালো হয়, হোমিওপ্যাথিকে কী এমন জিনিস আছে এত তাড়াতাড়ি এত সুন্দর চিকিৎসা পাই, এক একটা রুগী যখন বলে নিজেই অবাক হই। যাই হোক, এগুলো এর আগেও আমি হয়তো অনেক তথ্য কথা দিয়েছিলাম। একটা লাংস ক্যান্সারের রুগী আসি বলে, আপনি কী ওষুধ দিয়েছেন, আমি ভালো হয়ে গেছি। আরে আমি তো শুনি অবাক, যে ওষুধ দিয়েছি ভালো হয়ে গেছেন, তার মানে মৃত্যু আপনার খুব কাছে। এটা নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বইতে আমি পেয়েছিলাম। আর ঠিক এই রুগীর বেলাও আমি যখন একটা ওষুধ পড়ালেখা করে প্রয়োগ করেছিলাম, যেহেতু ওষুধের ভাণ্ডারে আমি ছিলাম, সেই ওষুধটা খাওয়ার পরে রুগী তো কি বলবো, রিক্সা করে না ট্যাক্সি করে চলে আসছে আমাকে জানাতে যে আমি আজকে যে ওষুধ দিয়েছেন, আমার এই লাংস ক্যান্সার ভালো হয়ে গেছে। আমি তো বলে গেলাম। কেন এই কথাগুলো বলছি? এগুলো আসলে অভিজ্ঞতা। আমি তো চিন্তা করলাম সর্বনাশ, এরকম ভালো হলে তো রুগী টিকবে না। এই জন্য হোমিওপ্যাথিক ওষুধের দেখুন, সে ওষুধের নামটাও বলবো, ভুলে যাই, হ্যাঁ, ভালো হয়ে গেছে। অর্থাৎ এই যে তরুণ রোগের তার ক্রিয়া কার্যকলাপ সমস্তগুলো রিলিফ দিয়ে তাকে একটা পূর্ণাঙ্গ মানুষ দিয়েছে। সে তো বাঁচতে পারবে না, কিন্তু আমাদের ওষুধটা তাকে শান্তি দিলেন। কি ধরনের শান্তি? যে রোগী বাসা থেকে বিছনা থেকে উঠতে পারে না, আসতে পারে না, আমিও পড়ালেখা করে সেই ওষুধ প্রয়োগ করলাম, সেই ওষুধ প্রয়োগ করার পরের দিন আমরা ভালো গেছি, কিন্তু তারপরে তো 3-4 দিনের বেশি বাঁচল না। কি সুন্দর ওষুধের পরীক্ষা! প্রশ্ন আসছে, স্যার আমি এই মুহূর্তে স্পাইডোফার্মা মনে পড়ছে। এই যে স্পাইডোফার্মা মানে কি দেখুন, করোনার যুগে স্পাইডোফার্মা যে কি পরিমাণ কাজ দিতে পারতো বা আমরা কিভাবে সেবা দিতে পারতাম, যদি আপনারা একবারও বুঝতে পারতেন। আর আমার যদি দলবল থাকতো, আমি সবাইকে নামিয়ে দিতাম। সেই সুবাদেই আজকের এই আলোচনা। আপনাদের গ্রুপটা খালি একটা কারণে নয়, আপনারা একটা শনিক আগামী প্রজন্ম নয়, আগামী 10-20 বছরে কোনো মহামারী যদি আসে, আপনারা যদি সেখানে নিজের ভূমিকা পালন না করেন, তাহলে আমার এলএম গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ করব। কি তথ্য! আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারা রিসার্চ করবে, তারা জানবে, টিকা বাইর করবে, অমুক করবে, সেখান থেকে
আপনাদের ওষুধ নিয়ে এই কার্যকারিতা অর্থাৎ এলএম গ্রুপের তরফ থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব, যে কোনো রকমের ভাইরাসজনিত রোগে যদি কোনো করোনার মতো যুগ আসে, আপনারা ওয়াদা করেন যে আপনারা পিছপা হবেন না, সৈনিকের মতন এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন, আপনার নিজের স্বাস্থ্য আগে গঠন করেন, যে কোনো রকমের তরুণ রোগ আমাকে কিচ্ছু করতে পারবে না। সেরকম রোগ দেখেছে, চলে আসে, এগুলো অনেক সময় শুধু হয়তো উচ্ছ্বাসে চলে আসে, আপনাদেরকে বলে আমার কষ্টও পাই, আর আপনারাও হয়তো বিরক্ত হন। চলে আসে তারপরে কি, এই যে অ্যান্টিমোনিয়াম আর্সেনিকাম, তারপরে আলোচনা দীর্ঘায়িত করব না। এখন সেলেডোনিয়াম ম্যাজাস, দেখুন সব ওষুধগুলো আমাদের জানা এবং প্রয়োগ এবং যকৃতের উপরে তার কাজ, অর্থাৎ লিভারের ফাংশনের জন্য নষ্ট করে ফেলে এই ধূমপানের কুফলে। কি বিভৎস জিনিস, এই কারণে একটা লেখা, ইট ইজ কজেস ক্যান্সার। সেখানে কি, যদি ধূমপানজনিত কারণে কোনো রোগী যদি সেই যকৃতের ট্রাবল সৃষ্টি হয়, তাইলেও সেলেডোনিয়াম, এমনিও সেলেডোনিয়াম আমরা ব্যবহার করি যকৃতের অবাধবতা। তাহলে চলে আসি, তারপরে ওটা তো আলোচনাই করলাম, সেলেডোনিয়ামের পরে আর্সেনিক অ্যালবাম, তারপরে হতাশা বা স্টাফিসিক্রিয়া। এই যে ধূমপানজনিত এই 8-9টা ওষুধের কথা বললাম, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। তারপরে আমি ওষুধের নামগুলো বলবো, আর আগের কারো কাছে যদি ভিডিও থাকে সেখানে আরও বিস্তৃত রোগ দৃষ্টির নামগুলো ভাগ করে দেওয়া আছে। অর্থাৎ ধূমপানের কারণে কোন অঙ্গে যদি কোনো কিছু হয়, সেই ওষুধগুলো মনে রাখার চেষ্টা। আরও যা সংক্ষেপে এই 8টা ওষুধের নামের কথা বলবো, সেগুলো মনে রাখার চেষ্টা করবেন। তারপরে নামগুলো বলে রাখতেছি, কারণ ভিডিওগুলো সবগুলো আউট হওয়ার চিন্তা। আমি পারি না প্রত্যেক দিন পাঠায় যে আপনার ভিডিওটা আউট হয়ে যাচ্ছে, 3 দিন হয়ে গেছে। আমি জানি না, আপনারা যদি সেটা সুরক্ষা করেন তাহলেই আপনাদের উপকার হবে, আর আগামীতে যারা আসবে তাদেরও উপকার হবে। একটা ভিডিও, একটা দর্শন, হয়তো আজকে যা বলছি আগামী দিনে তা হয়তো বলবো না, নতুন নতুন তথ্য কথা নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। সেই সুবাদে প্রত্যেকটা জিনিসই যত্ন সহকারে রাখার চেষ্টা করবেন। কোন দিন কোন কথা বলি আমি নিজেও জানি না, কারণ নিত্য নতুন বই যখন পড়ি, হয়তো 2-4 লাইন পড়লে অবাক হই, কত তথ্য কথা আসে। সেগুলো আমি কি করি, আপনাদের উপস্থাপনা করব সহজ ভঙ্গিতে, অথবা সহজে বোঝার জন্য। চলে আসি স্টাফিসিক্রিয়া। এখন নামগুলো আবার বলে যাচ্ছি: টোবেকাম, নাক্স ভূমিকা, ক্যালাডিয়াম সিঙ্গুনেরিয়াম, লোবেনিয়া, ক্যালিব্র্যাকম, অ্যান্টিমোনিয়াম আর্সেনিকাম, সেলেডোনিয়াম ম্যাজাস, আর্সেনিকাম অ্যালবাম, স্টাফিসিক্রিয়া। এই 8টা ওষুধের নাম মনে রাখবেন, এবং ধূমপানের কুফলজনিত যত রোগী আছে চেষ্টা করবেন তাদেরকে চিকিৎসা দিতে। আর ধূমপানজনিত কুফল না, তার যদি পরিত্যাগ করতে কষ্ট হয়, সেই কষ্টের ওষুধগুলো আমি বলবো টোবেকাম এবং ক্যালাডিয়াম সিঙ্গুনিয়াম। এই 2টা ওষুধের কথা মনে রাখবেন। আরও ওষুধ হয়তো আছে, এই 2-3টা ওষুধ দিয়েই যারা অভ্যস্ত, নিজেকে সংযত করতে পারছে না, সিগারেটের খাওয়ার থেকে বেরিয়ে আসতে পারছে না, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। এই আহ্বান জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।